পতিশরের নাগর নদী নিতান্তই গ্রাম্য, অল্প তার পরিসর, মন্থর তার স্রোত। তার এক তীরে দরিদ্র লোকালয়, গোয়ালঘর, ধানের মড়াই, বিচালির স্তূপ। অন্য তীরে বিস্তীর্ণ ফসল কাটা শস্যক্ষেত ধু ধু করছে। কোনো এক গ্রীষ্মকালে এইখানে আমি বোট বেঁধে কাটিয়েছি। দুঃসহ গরম, মন দিয়ে বই পড়বার মতো অবস্থা নয়। বোটের জানালা বন্ধ করে খড়খড়ি খুলে সেই ফাঁকে দেখছি বাইরের দিকে চেয়ে। মনটা আছে ক্যামেরার চোখ নিয়ে। ছোট ছোট ছবির ছায়া ছাপ দিচ্ছে অন্তরে। অল্প পরিধির মধ্যে দেখছি বলেই এত স্পষ্ট করে দেখছি। আজ রবীন্দ্র জন্মজয়ন্তীতে বিশ্ব কবি, কবি গুরু বা সাহিত্যিক শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুরের বাইরে এক অচেনা রবি ঠাকুরের কথা শুনতে চাইব। রবীন্দ্রনাথ পুরুষানুক্রমে জমিদার ছিলেন। জমিদারির কাজে পূর্ববঙ্গের নদীতে বোটে কাটিয়েছেন, আর সেই অভিজ্ঞতা পাই চৈতালি কাব্যগ্রন্থে। চৈতালির সূচনা থেকে একটু পড়লাম শুরুতে। আজ অন্য রবীন্দ্রনাথের কথা জানবো, আর সে কথা জানানোর জন্য আকাশবাণী স্টুডিওতে এসেছেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য ডক্টর সবুজ কলি সেন। নমস্কার। নমস্কার দিদি, স্বাগত আজ 25শে বৈশাখের বিকেলে মহিলাদের আসরে। রবীন্দ্রনাথ জমিদারের কাজে গিয়েছেন এবং একই সঙ্গে তার অমূল্য সব লেখা লিখে চলেছেন এমন কবি বিশ্বে অমিল। আপনার কাছে শুনবো জমিদার রবি ঠাকুরের কথা। একটা কথা প্রথমে বলি, এই যে তুমি একটু আগেই পড়লে নাগর নদীতে তিনি বোট বেঁধেছেন। নাগর নদীতে যে যাচ্ছেন বোট বেঁধে, সে তো জমিদারির কাজ পরিদর্শনে যাচ্ছেন। খাতার একপাশে লেখা তার খাজনা আদায় এত হবে, কোন গ্রামে যাবেন, কত খাজনা। ওখানেই তার যে একটি খাতা ছিল যেখানে লিখতেন সব, আশ্বিন মাস, শনিবার, অমাবস্যার রাত, তার উপরে সেদিন আবার প্রচন্ড ঝড় জল হয়েছে। রবীন্দ্রনাথ নাগর নদী দিয়েই চলেছেন বোটে করে। প্রজাদের সুখ দুঃখ শুনতে শুনতে যাচ্ছেন, নৌকো লাগাচ্ছেন এই ঘাটে ওই ঘাটে। মনে আছে প্রজারঞ্জনের নানা পরিকল্পনা। নাইট স্কুল করতে হবে, একটা হাসপাতাল করতে হবে, গ্রামে ট্রাক্টর দিয়ে চাষ করাতে হবে, সমবায় ব্যাংক করতে হবে, সমবায় চাষ পদ্ধতি করতে হবে, এসব পরিকল্পনা তারই ভেতরে চলছে। কিন্তু যেটা তুমি বললে অমূল্য সব লেখা, একটা গান লিখে ফেললেন সেই শনিবার রাত্রে। গানটা কি? সখী প্রতিদিনও হয়, এসে ফিরে যায় কে, তারে আমার মাথার একটি মুকুল দে। আলেয়ার আগে এই গানটি লেখা শেষ হতেই লিখলেন ভৈরবী ঝাঁপতালে, বিধি ডাগরও আঁখি যদি দিয়েছিলে, সে কি আমারই পানে ভুলে পড়িবে না। পোর্ট পৌঁছল 10ই আশ্বিন বাংলা 1304। পিছনে লিখলেন নাগর নদী ধান ক্ষেতের ভিতর। ওই বোট পৌঁছল পতিশরের কাছে। সেই দিনই লিখলেন আর একটা গান, 12 আমলতানি, বধূ মিছে রাগ করো না। এরই সঙ্গে চলছে অজস্র চিঠি লেখা আর সে অমূল্য সব ছোট গল্প, যার জন্য আমরা বরাবরই পূর্ব বাংলার কাছে কৃতজ্ঞ। ওই যে ঘাটে ঘাটে লাগাচ্ছেন তার নৌকোগুলো, সেখানে দেখছেন গ্রাম জীবনকে। শিলাদহ, পতিশর, আত্রাই, নাগর, পদ্মা, যমুনা, ইছামতি, রাতোয়া, চলনবিল নদীপথে যাচ্ছেন। দেখছেন পল্লীবাসীদের দিনকৃত্য, তারা স্নান করছে, তারা গরুকে স্নান করিয়ে নিয়ে যাচ্ছে। জীবনযাত্রার বিচিত্র চিত্র গল্পে তারাই এসেছে, সমাপ্তির মৃন্ময়ী হয়ে, কখনো বা ছুটির ফটিক হয়ে। আর জমিদারিতে যাদেরকে দেখছেন প্রচন্ড সৃষ্টিশীল ছিলেন, তো কোন সময়টা তার তিনি বৃথা ব্যয় করতেন না। জমিদারি দেখছেন, সঙ্গে সঙ্গে লিখছেন, একটু সময়ে কোনো ফাঁকা নেই, কিন্তু তার মধ্যেই প্রজাদের আসার কিন্তু তার কাছে কোনো বাধা ছিল না, তার দরজা ছিল খোলা। সেরকম করে এসেছে ওই পোস্টমাস্টারের রতন এবং পোস্টমাস্টার, সেরকম করে এসেছে গণৎকার, যার কথা আমরা চিঠিপত্রে পাই, এবং সেরকম করে এসেছে আনন্দী, বষ্টমী গল্পের বষ্টমী। তিনি আসতেন, তিনি রবীন্দ্রনাথকে বলতেন সোনার গৌর। রবীন্দ্রনাথ তাকে নিষ্কর জমি দিয়েছিলেন। আর আসতেন মুসলিম প্রজারা, তারা তাকে বলতো আসমানের চাঁদ। যে কবি গান লিখছেন, তোমার সুর শুনায়ে যে ঘুম ভাঙাও সে ঘুম আমার রমণীয়, সেই কবি পূর্ব বাংলায় আলু চাষের জন্য ফকির মিয়ার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলছেন। তখনও বন্ধু, তখনও শত্রু হননি। দ্বিজেন্দ্রলাল রায় ডেপুটি, তিনি গেছেন রবীন্দ্রনাথের জমিদারিতে, সেখানে দুজনে আলোচনা করছেন
কিভাবে কি সার দিলে আরো আলু ফসল হতে পারে। সেখানে দেখছেন গ্রামের লোকেরা রোজ সন্ধ্যেবেলায় এসে একই গান, দূর থেকে কীর্তনের সুর ভেসে আসে, একই পদ প্রতিদিন। রবীন্দ্রনাথ একটা ঘর করে দিলেন। আজকে ভারতবর্ষ সরকার যেটা করতে চাইছে, গ্রামে গ্রামে কমিউনিটি হল, সেই ঘরে তারা এসে বসতো। তাদের জন্য খবর কাগজের ব্যবস্থা করলেন, তাদের জন্য নাইট স্কুল করলেন, বৃদ্ধদের জন্য, বয়স্ক লোকেরা যারা পড়াশোনা শেখেনি। দুর্ভাগ্যের বিষয়, হিন্দু গ্রামগুলো এটা নিল না। নিল কারা? পাশের মুসলিম গ্রামের এটা গ্রহণ করলো। রবীন্দ্রনাথ একা কবি 70টার বেশি নাইট স্কুল করেছিলেন পূর্ব বাংলায় এবং হাসপাতাল করলেন। চিন্তা করা যায় না? খুব অবাক লাগে যে হ্যাঁ, কবি তিনি প্রকৃতি থেকে আহরণ করছেন এবং কবিতা এবং গল্পে আমরা পাচ্ছি, কিন্তু তার সঙ্গে তিনি সেখানের মানুষদের কথা এইভাবে ভাবছেন এবং একদম প্রতিদিন তারা কিভাবে বাঁচবে সেই কথা তিনি ভাবছেন। এবং কালেকটিভ ফার্মিং শুরু করতে চাইছেন। শস্য গোলা করলেন, যেখানে সবাই এসে শস্য রাখবে, নিজের ধানের তোটা সে জমি দিয়েছিল সেই অনুযায়ী শস্য নিয়ে যাবে যখন দরকার হবে। তিনি বলছেন যে আমার বংশগত পেশা জমিদারি, কিন্তু স্বভাবগত পেশা আসমানদারি। এবং আমরা দেখি পূর্ব বাংলায় তার জমিদারি আর আসমানদারিতে কোনো ফারাক ছিল না, একই সঙ্গে দুটো চলছে। গ্রামোন্নয়নের কাজ শুরু করলেন, যেটা আজকাল আমরা বলি রুরাল ডেভেলপমেন্ট। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের স্বাধীনতার সংগঠন নিয়ে তো পল্লী সংগঠন, এবং সেটা আজকের যে কর্মসূচি তখনও দেশ নেতাদের কল্পনায় আসেনি। পরদিন ভারতে গান্ধীজি তখনও বাপুজি হননি, জাতির জনক হননি। রবীন্দ্রনাথ প্রচলন করলেন এই কর্মসূচি। ব্রতী বালক গঠন, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা সমবায়, 4টের ওপরে এরিয়া সার্ভে। আজকে যা করা হয়, কিছু দক্ষ মানুষকে পেলেন, তাদের মধ্যে একজন ছিলেন কালীমোহন ঘোষ। আমরা তার পুত্র শান্তিদেব ঘোষের নামেই তিনি এখন খ্যাত বেশি। রথীন্দ্রনাথ ঠাকুর, যাকে ইলিনয়ে পাঠালেন কৃষিবিদ্যা পড়তে, পেলেন জামাতা নগেন্দ্রনাথ, এরম বেশ কিছু জনকে পেলেন। 80 বিঘে খাস জমিতে শুরু করলেন চাষ। প্রজাদের মঙ্গলে কৃষি কল্যাণ শুরু হলো, ব্যাংক, সমবায় ভান্ডার, আখের কল, দাতব্য চিকিৎসালয় এবং শিক্ষার বিস্তার ইত্যাদি করে আমরা আর কাউকে দেখি না কিন্তু যে এইরকম কাজ তারা শুরু করেছেন। 4টে জিনিস বলা যায়, যারা জননেতা তাদের কাছেও এত কাজ নিজের দেশের জন্য হয়নি, করেনি, আজ পর্যন্ত হয়নি। একজন কবি যেটা করছেন, তবে এটা খুব বেশি দিন চলেনি এই কারণে যে প্রথমত উনি নোবেল প্রাইজ পেয়ে গেলেন, তারপরেই তখন ন্যাচারালি তখন ওনার শান্তিনিকেতনে থাকাটা একটু বেশি জরুরি হয়ে পড়েছিল, বাইরে যেতে হচ্ছে। এবং 1915 সালে পারিবারিক সম্পত্তি বিষয় বন্টন হয়ে গেল। 5 নম্বর 6 নম্বরের মধ্যে বন্টন হলো, আবার রবীন্দ্রনাথের নিজের ভাইদের মধ্যেও বন্টন হয়ে গেল। এবং যে শিলাইদহ রবীন্দ্রনাথের সব থেকে প্রিয় ছিল, সেটা চলে গেল সুরেন্দ্রনাথ ঠাকুরের হাতে। রবীন্দ্রনাথ কোনো কিছু বললেন না, তবে তার লেখা থেকে এবং তার স্ত্রীকে লেখা চিঠি থেকে এগুলো একটু বোঝা যায় তার দুঃখের কথাটা। এবং সঙ্গে সঙ্গে আমরা দেখি ওখানে যে পল্লীমঙ্গল হচ্ছিল সেই উন্নয়নের শেষ সময় ঘনিয়ে আসে। যারা করতেন, অতুল চন্দ্র সেন ইত্যাদি, তারা অন্তরীণ হলেন, নজরবন্দী হয়ে গেলেন এবং তাকে এই কাজটা পুরো নিয়ে চলে আসতে হলো শান্তিনিকেতনে। ওই একটা খুব ভালো লাগে দেখতে, 1916 সালে রাজশাহী জেলার ICS গেজেটিয়ারে ম্যালের সাহেব বাধ্য হয়েছিলেন রবীন্দ্রনাথের এই সংগঠনমূলক কাজকে কৃতিত্ব দিতে, রেকর্ড করে রাখতে, এবং লিখেছিলেন এই রকম যদি আরো 2-1টি জমিদার এই দেশে হয় তাহলে প্রজাদের উন্নয়নের কোনো শেষ থাকবে না। অথচ এই রবীন্দ্রনাথকে আমরা কেউই চিনি না, আমরা শুধু 25শে বৈশাখের গানের রবীন্দ্রনাথকে চিনি। এরপরে তার কাজ চলে পুরোটাই শ্রীনিকেতনে। জমিদার রবীন্দ্রনাথ দেখেছিলেন গ্রাম বাংলাকে সকলের সঙ্গে মিশে মাটিতে দাঁড়িয়ে। তিনি লিখেছিলেন, যদি প্রত্যেক চাষা কেবল নিজের ছোট জমিটুকুকে অন্য জমি হইতে সম্পূর্ণ আলাদা করিয়া না দেখিত, যদি সকলের জমি এক করিয়া সকলে একযোগে মিলিয়া চাষ করিত, তবে অনেক হাল কম লাগিত, অনেক বাজে মেহনত বাঁচিয়া যাইত। রবীন্দ্রনাথের সমবায়ের ভাবনা সেখানেই শুরু। তিনি শুধু ভাবেননি, প্রয়োগ করেছিলেন। এই ভাবনার রূপদান নিয়ে কিছু বলুন। কিছুটা বললেন যে তিনি শুরু করেছিলেন পূর্ববঙ্গে, কিন্তু সেটা বেশি দিন চালিয়ে যেতে পারেননি। এখানে একটা বলি, পূর্ববঙ্গে কিন্তু একটা জায়গায় উনি খুব সফল হয়েছিলেন, সেটা হলো এই যে উনি শস্যগোলা করেছিলেন, কিন্তু ওই যে সব আলগুলোকে কেটে দিয়ে যে একটা একসঙ্গে চাষ করা, এবং উনি করলেন কি, ছেলেকে লিখলেন এখানে ট্রাক্টর দিয়ে চাষ করা যায় না। রথীন্দ্রনাথ ঠাকুর বিবাহের পরে 1910-এ বিবাহ হলো, তারপরে ওখানেই ওকে পাঠিয়ে দিলেন
গ্রামোন্নয়নের কাজে। সেখানে রথীন্দ্রনাথ ওই ট্রাক্টর দিয়ে সকলের জমি চাষ করাটা করেছিলেন, এবং আমরা দেখি যে প্রথম প্রথম লোকের আপত্তি করছিল, বুঝতে পারেনি কি হচ্ছে। তারপরে তারাও নিজের নিজের জমি ট্রাক্টর দিয়ে চাষ করা শুরু করলো। অর্থাৎ ভাবনাটা রবীন্দ্রনাথ কিন্তু আস্তে আস্তে প্রভাবিত করলো জনসাধারণকে। তখন আধুনিক ভাবনা যতটা করা যেতে পারে চাষের ক্ষেত্রে, এবং যেটা তিনি অসমাপ্ত কাজ, স্বাস্থ্য, অন্ন, শিক্ষা, সমবায়, সেটা তিনি করতে পারলেন পুরোটা শ্রীনিকেতনে। শ্রীনিকেতন সমবায় ব্যাংকের তৈরির ভাবনা কি পূর্ববঙ্গে হয়েছিল, এবং সেই ব্যাংকটা পূর্ববঙ্গ তখন শেঠদের থেকে, অর্থাৎ সুদখোর ব্যবসায়ী যে জমিদার টাইপের লোক বা শেঠরা যারা অর্থবান, তাদের থেকে শেখদেরকে অর্থাৎ ক্ষুদ্র মুসলমান চাষাদেরকে বাঁচানোর জন্য রবীন্দ্রনাথের কিন্তু এই প্রকল্প। সেই প্রকল্প যখন পূর্ব বাংলায় চলে গেল, এমনকি রবীন্দ্রনাথ তার টাকাটা, যে নোবেল প্রাইজের টাকা পেয়েছিলেন তখনকার দিনে 1 লক্ষ টাকা, সেটাও সেই ব্যাংকে জমাত করেছিলেন প্রজা উন্নয়নের জন্যই। এটা আমরা জানি না, জানতে চাই না, জানতে চাইলে নিজেদেরকে অনেক পাল্টাতে হয়ে যায়। তারপর আমরা দেখছি যে উনি সেই টাকাটা শেষ পর্যন্ত কোথায় এলো, শান্তিনিকেতনের কল্যাণ কোষে ওই টাকাটি এলো। ওই যে কোঅপারেটিভের চিন্তা, একজন কবি 1918 সালে শান্তিনিকেতনে সমবায় ভান্ডার প্রতিষ্ঠা করলেন। সেই সমবায়তে দৈনন্দিন সব মাস্টারমশাইদের যা প্রয়োজন থাকতো, আমার ছাত্র জীবনেও এখনো সমবায় আছে। আমার ছাত্র জীবনে ওই ছিল শান্তিনিকেতনের সমবায় ভান্ডার, আমরা কোঅপ বলতাম, দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের দেওয়ার নাম। সেটা সেই পূর্ব বাংলা থেকে আসা সমবায় ভান্ডারের কিন্তু একটা রেশ আমরা বলতে পারি, এবং সেটা পুরোপুরি সফল। হ্যাঁ, পুরোপুরি সফল। এবং সেখানে এসে তিনি কি করলেন, 32 থেকে 37 সাল 10টা স্বাস্থ্য সমিতি করেছিলেন। ওখানে যেমন হাসপাতাল করেছিলেন, কিছু খরচ জমিদার দিতেন, কিছু খরচ প্রজা দিত খাজনা পিছু, এবং বেড ছিল, হাসপাতাল, ডাক্তার ছিল। ঠিক শ্রীনিকেতনে সেটা তিনি করলেন। 1921 শিক্ষা সূত্রে শুরু হলো শ্রীনিকেতনে স্কুল অফ এগ্রিকালচার। একজন কবি করছেন এডুকেশন, রুরাল এডুকেশন। এবং এর আগেও আপনি বলেছেন তিনি নিজের ছেলেকে পাঠিয়েছিলেন কৃষিবিদ্যা শিখতে, এবং ওখানে তিনি পেলেন একজন খুব ভালো সহকারীকে, এলমহার্স্ট, এক ইংরেজ যুবক, আমেরিকায় দেখা হয়েছিল। তিনি বলতে গেলে তারই হাতে তৈরি, তার তখনকার বান্ধবী পরে স্ত্রী ডরটি স্ট্রেট, তিনি দিলেন টাকা। এবং যতদিন না বিশ্বভারতী সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়েছে, ডরথি স্ট্রেটের টাকাতেই কিন্তু শ্রীনিকেতন চলেছে। এবং এখানে এডুকেশনাল এক্সটেনশন সেন্টার করলেন, এখানে তৈরি হলো শিল্প সদন, এখানে হলো প্রথম শ্রীনিকেতনে হলো টিচার ট্রেনিং সেন্টার। রবীন্দ্রনাথ বুঝেছিলেন যে শিক্ষক এমনি হওয়া যায় না, তাকে ট্রেনিং নিতে হয়। কাজে গুরু স্কুল যেটা ছিল সেটা শ্রীনিকেতনে হলো, শান্তিনিকেতন প্রথম, শ্রীনিকেতনে সেটা আবার এসে পড়লো, ট্রান্সফার হলো। এবং সেটা তখন তার আর্থিক খরচ মেটাতেন তৎকালীন বঙ্গীয় প্রাদেশিক সরকার, স্বাধীনতার আগে, এবং অ্যাডমিনিস্ট্রেশন ছিল বিশ্বভারতীর হাতে। এই 2026 সালেও সেই অর্থটা আসে পশ্চিমবাংলা সরকারের, অ্যাডমিনিস্ট্রেশনটা আসে বিশ্বভারতী থেকে। সেটা এখনো চলছে। তাই জন্য আমরা দেখি 1930 সালে পুত্রবধূ প্রতিমাকে একটা চিঠিতে লিখছেন, অল্প বয়সে জীবনের যা লক্ষ্য ছিল শান্তিনিকেতন শ্রীনিকেতনে, তা সম্পূর্ণ সিদ্ধ না হোক, সাধনার পথ অনেকখানি প্রশস্ত করেছি। এমন একটা স্কুল তিনি কল্পনা করলেন শিক্ষা সত্রে, শান্তিনিকেতনে বলছি না, যেখানে হাতের কাজটাই ছিল আসল, যেখানে তাঁতের ছেলে তাঁত শিখতে পারত, কৃষকের ছেলে কৃষি শিখছে, কেউ যদি ইলেকট্রিকের জিনিস তৈরি করতে চায় বৃত্তিমূলক শিক্ষার কথা তিনি তখন ভাবছেন 1924 সালে। এবং তিনি টেক্সটাইল ডিজাইনিং, বাটিক, সেটা তো একটা বিষয়। হ্যাঁ, ওখানে বাটিক হচ্ছে স্কুলে। যদি আমরা তাদের সিলেবাসটা দেখি, এলমহার্স্টের করা, সেখানে ডাইং শেখানো হচ্ছে, দেশলাই তৈরি করা শেখানো হচ্ছে, ইট তৈরি করা, পেপার মেকিং, এই সবটাই শিল্প সদনে চলে এলো। ডাইং, বাটিক করা, কাজে এইগুলো করেছেন। এছাড়া যে রবীন্দ্রনাথ আম্রকুঞ্জে গান গাইতে গাইতে যাচ্ছেন, আমার মন চেয়ে রয় মনে মনে হ্যারে মাধুরী, যিনি জালওয়ালার বাগের হত্যাকাণ্ডে জ্বালাময়ী ভাষণ দিচ্ছেন, তিনি আবার কুষ্টিয়ায় কাকের কল খুলছেন। যিনি রোমারোলা বার্নার্ড শর সঙ্গে আলোচনা করছেন সত্য ও সুন্দরের, তিনি আবার প্রভিডেন্ট ফান্ড, কৃষি ব্যাংক। যিনি রিলিজন অফ ম্যান হিবার্ট লেকচার দিচ্ছেন, তিনি আবার মানুষের বর্জ্য নিয়ে সার তৈরি করে, এলমহার্স্ট যখন সেটা দিচ্ছেন, প্রথম যে মানুষ দাঁড়িয়েছেন এসে ছাত্রদের সামনে, তিনি হচ্ছেন বৃদ্ধ রবীন্দ্রনাথ। শ্রীনিকেতনে চোখ অপারেশন করাচ্ছেন। এই যে প্রমথ চৌধুরী তার রায়াতেদের কথায় একটা জায়গায় বলেছেন না, রবীন্দ্রনাথ কবি হিসেবে ইউনিক, জমিদার হিসেবে ইউনিক। আমরা
দেখতে পাই আজকের বিষয়টা যেহেতু জমিদার রবীন্দ্রনাথ, শিলাইদহে যেমন শান্তিনিকেতনও ঠিক সেই রকমই জমি ইজারা নিয়ে দেবেন্দ্রনাথ যে সভ্যতার সৃষ্টি করতে চেয়েছিলেন, যেটাকে আমরা আজকে বাঙালি সভ্যতা বলি, শিক্ষিত বাঙালি সভ্যতা অবশ্য চারপাশে তাকালে যা দেখছি শিক্ষিত বাঙালি সভ্যতা বলি, যা আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। যেখানে শিক্ষিত বাঙালি সেখানে রবীন্দ্র ভাবনা ছড়িয়ে গেছে। সে বাংলাদেশ হোক, ভারতবর্ষ থেকে ইন্ডিয়ান ডায়াসপরা যারা পৃথিবীর বিভিন্ন দেশে গেছে হোক, দোলে, পয়লা বৈশাখে আমরা তারই প্রতিফলন দেখি। কাজেই এই রবীন্দ্রনাথ কিন্তু আমরা কেউ চিনি না, একে কিন্তু এখন চেনার দরকার। একজন মানুষ এতটা স্বয়ং সম্পূর্ণ হতে পারেন কি করে, এটাও বোধহয় আমাদের ভীষণ ভাবনার বিষয়। যিনি বিশ্বমানের একজন কবি, বিশ্বকবি বলি আমরা, যিনি নোবেল প্রাইজ পেয়েছেন তার কাব্যগ্রন্থের জন্য, তিনি আর একদিকে চর্চা করছেন জীবনের মানুষের প্রত্যেকটা যে জায়গাগুলোয় উন্নয়ন করার দরকার সেইখানগুলোয়। এবং শিক্ষক রবীন্দ্রনাথ যখন শিক্ষার সংগঠনটা যখন তৈরি করছেন, সেটার ভাবনাও তো চিরাচরিত থেকে একদম আলাদা। একদম আলাদা, একদম আলাদা। সেটা তো ধরো মেকলের যে যা বললেন ভারতীয় শিক্ষা সম্পর্কে, তার একেবারে প্রতিবাদ করে রবীন্দ্রনাথের কিন্তু এই শান্তিনিকেতন সেই সময় একটা, এবং তিনি তার মতো করে ব্রিটিশদের প্রতিবাদ করে চলেছেন প্রত্যেকটা বিষয়ে জায়গায়। যেমন ওরা একটা জাতীয় শিক্ষা পদ্ধতির কথা ভাবছিলেন, ব্রজেন্দ্রনাথ শীল ভাবছেন, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ভাবছেন, সকলেই ভাবছেন, কিন্তু পরে দেখা গেল যে রবীন্দ্রনাথ তাদের ভাবনার সঙ্গে এক হতে পারলেন না। রবীন্দ্রনাথের ছিল জায়গাটা হবে ঠিক প্রাচীন তপবনের মতো, পদ্ধতিটা গুরুকুল, শেখানো হবে আধুনিক বিষয়। এটা এমন শান্তিনিকেতন আশ্রম নয় যেখানে শকুন্তলা অনুসূয়া আলে বালে জল সেচন করছে, একজন ঋষি বসে আছেন তার সামনে, কিন্তু সেই যে ভাবধারাটা নিয়ে আসা, সে যে নালন্দা এবং তক্ষশিলা মহাবিহারের ভাবধারাটাকে নিয়ে আসা শান্তিনিকেতনে, সেই রবীন্দ্রনাথ কিন্তু ওইটা ওই দিক থেকে করতে চেয়েছিলেন। এবং লেখাপড়াটা যেন আনন্দে হয়। রবীন্দ্রনাথের শিক্ষা পদ্ধতির মূল বিষয়টি হচ্ছে স্বাধীনতা এবং আনন্দ। উনি লিখছেন, আমি শান্তিনিকেতনে এক সুন্দরের আসন বসাতে চেয়েছি, একে আমি আনন্দ নিকেতন করতে চেয়েছি। তাই লেখাপড়ার সঙ্গে সঙ্গে এই যে গান, নৃত্য, নানা রকম কাজ, এই যে হই হই করে খোয়াইয়ে চলে যাওয়া বৃষ্টির দিনে ভেজা জ্যোৎস্নায় যতদিন ভেসে যাচ্ছে ধরণী, সেদিন পারুল ডাঙ্গার বনে ছেলে মেয়েদের গান গাইতে যাওয়া, এই আনন্দের জীবনটা তিনি এখানে করতে চেয়েছিলেন। এবং সেক্ষেত্রে শান্তিনিকেতন আজকে হয়তো অনেককেই পথ দেখিয়েছে। হ্যাঁ, শান্তিনিকেতন ওই যে বললাম, ওই সভ্যতা, যে বাঙালি সভ্যতা, যে সভ্যতা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সংস্কৃতিবান বাঙালির যে সভ্যতা, সেটা দুই বাংলারই শিক্ষিত বাঙালির সভ্যতা হয়ে দাঁড়িয়েছে, কেউই অস্বীকার করতে পারবেন না। পৃথিবীতে যেখানেই ভারতীয় বাঙালি আছেন এবং বাংলাদেশি বাঙালি আছেন, তারা কিন্তু আজও, সে নিউ ইয়র্কেই হোক আর জার্মানিতেই হোক, নেদারল্যান্ডসেই হোক, এই সভ্যতাকে কিন্তু তারা এখনো মেনে চলেছে। এখানে রবীন্দ্রনাথের আর এক ভূমিকার কথা একটুখানি জানতে চাইব। সেটা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন আদি ব্রহ্ম সমাজ, এবং 23 বছর বয়সে রবীন্দ্রনাথকে সম্পাদক করলেন। আদি ব্রহ্ম সমাজটা, ব্রাহ্ম সমাজ যখন ভেঙে গেল তখন আদি ব্রহ্ম সমাজ হলো। হ্যাঁ, উনি করলেন তাকে আদি ব্রহ্ম সমাজের সম্পাদক। এই সম্পাদক হিসেবে তার কাজ, এক তো তিনি ব্রহ্মসঙ্গীত লিখেছেন সেই সময়, এবং উপাসনাটা সঙ্গীত নির্ভর উপাসনা হয়েছে। সেটা তো তার একেবারে ছোটবেলা থেকে ছিল, 10-11 বছর বয়স থেকে গান লিখতে শুরু করেছেন। খুবই কম বয়সে লেখা নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছে নয়ন নয়নে, যেটা থেকে পিতা দেবেন্দ্রনাথ তাকে উপহার দিলেন, পুরস্কার দিলেন, যে দেশের রাজা তো তোমার ভাষা বুঝবে না, তাই এই নবীন কবিকে উপহার দেওয়াটা আমাকে নিতে হলো। তখন থেকে শুরু করেছিলেন। আদি ব্রাহ্ম সমাজের সম্পাদক হয়ে রবীন্দ্রনাথের সে সময় প্রচুর প্রবন্ধ পাই। তবে একটা কথা আমি তোমাকে বলবো, জানো তো, আদি ব্রাহ্ম সমাজের সম্পাদক ছিলেন ঠিকই, রবীন্দ্রনাথ কিন্তু ধর্মজীবনেও ক্রমশ উত্তরণের মধ্যে দিয়ে গেছেন, নানা বাঁক এসেছে তার মধ্যে। সেই জন্যে একেবারে ব্রাহ্ম সমাজই যে তিনি ছিলেন তা কিন্তু বলবো না, যদিও আদি ব্রাহ্ম সমাজ তিনি বহন করে চলেছেন তার সম্পাদকের ভার, কিন্তু আমরা দেখি তার বাঁকগুলো যদি দেখি তাহলে দেখব প্রথম জীবনে তিনি আদি ব্রাহ্ম, তারপরে দেখা যায় শান্তিনিকেতন যখন তৈরি হচ্ছে তখন তার মধ্যে হীন অনুষঙ্গ দেখা যাচ্ছে প্রচুর। সেটা বলতে গেলে একটা এরকম অনুষ্ঠানে হয় না। তারপরে দেখলাম 1930-এ তিনি আউল বাউল ফকির সহজিয়াদের মধ্যে মিশে তার যে ধর্ম তৈরি হচ্ছে সেটা মানুষের ধর্ম, সেই ধর্ম কিন্তু অনেকটা তিনি সরে এসেছেন এবং লিখছেন হেমন্ত বালাকে এবং কাদম্বিনী
দেবীকে যে আমাকে ব্রাহ্মরা ব্রাহ্ম বলিয়া মনে করে না এবং হিন্দুরা হিন্দু বলিয়া মনে করে না। তো তুমি জানো ব্রাহ্ম রবীন্দ্রনাথ ব্রাহ্ম কিনা এই নিয়ে একটা বিতর্ক উঠেছিল এবং সেই বিতর্কে ভোট হয়েছিল। সেই ভোটে প্রশান্ত মহলানা, সুকুমার রায় এরা একদল আর বয়স্করা একদল। মাত্র 4 ভোটের না 5 ভোটে রবীন্দ্রনাথ জিতেছিলেন। রবীন্দ্রনাথ যে ব্রাহ্ম নন, ব্রাহ্মদের মধ্যে একটা বড় সংখ্যা কিন্তু তারা মনে করতেন, যেহেতু তার মধ্যে হিন্দু অনুষঙ্গ ছিল। এবং আরেকটা জিনিস আমি বলছি, রিলিজিয়ন অফ অ্যান আর্টিস্ট বইটায় একটা জায়গায় লিখছেন শৃঙ্খল কখনো তাকে কোনোদিন বদ্ধ করে রাখতে পারেনি, সে সামাজিক শৃঙ্খলই হোক বা ধর্মের শৃঙ্খলই হোক। লিখছেন বহুকাল ধরে নিজে যে চার্চে আমি জন্মেছি, অর্থাৎ ব্রাহ্ম সমাজে বলছেন, তার সঙ্গে দীর্ঘকাল ধরে মানসিক সংগ্রাম করার পর আজ আমি সেই চার্চ থেকে নিজেকে বিচ্যুত করেছি। এটা আমরা কেউ দেখি না। অর্থাৎ তখন তিনি সবার, তখন তার ধর্ম কোনো রিচুয়ালিস্টিক বা ছোট্ট আদি ব্রাহ্ম সমাজের ধর্ম না, তখন তার ধর্ম মানুষের ধর্ম। রবীন্দ্রনাথকে যদি এই আঙ্গিকে আমরা দেখতে দেখতে যাই, তাহলে বোধহয় তার প্রত্যেকটা কাজেই এই মানুষের ধর্মটুকুই কিন্তু সবচেয়ে বড় হয়ে ওঠে। আজকে তার সমবায় ভাবনাই হোক, এই যে জমিদার হয়ে তিনি যে ভাবছেন তার কৃষক প্রজাদের জন্য, সব জায়গাতেই তিনি একজন মানব হয়ে উঠছেন। নিশ্চয়ই। এবং সেই ছায়া, মহামানব, সেই ছায়া কিন্তু আজও আমাদেরকে অবশ্যই এই ধরনের মানুষদেরই তো যুগপুরুষ বলে। রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলতে শুরু করলে সে কথা, রবীন্দ্রনাথের কাজের যেরকম কোনো অন্ত নেই, রবীন্দ্রনাথের সম্বন্ধে আলোচনারও কোনো অন্ত নেই। এবং সবুজ কলিদি, আপনার মতো একজন যদি সামনে থাকেন, আমি প্রত্যেকটা কথা শুনছি, কিছু কিছু কথা জানি, কিছু কথা জানি না, প্রত্যেকটা মুহূর্তে আমি কিন্তু শিহরিত হচ্ছি আমার নিজের মধ্যে। এটা রবীন্দ্রনাথই পারেন। আজও তিনি আমাদের প্রেমিক, আজও তিনি আমাদের সখা। আজকে 25শে বৈশাখ একটা অন্য রকম, তাকে তার ওই গান, তার কবিতা, সবকিছুর বাইরেও তিনি মানুষ, তিনি ওই যুগ পুরুষ। এই আলোচনায় বোধহয় তার কিছুটা ধরা পড়ল। আজকে আপনি এলেন, আমাদের ভীষণ ভালো লাগছে, আমরা কৃতজ্ঞ। আমিও রবীন্দ্রনাথের উদ্দেশ্যে আমার প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে সকলকে ধন্যবাদ জানাচ্ছি।